আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন ভোটের তারিখ ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারির 12 তারিখ চলতি বছরে, এবং তারা হ্যাঁ না ভোট করবে, গণভোট করবে এবং জাতীয় সংসদ নির্বাচন করবে। হ্যাঁ না গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে মুক্তিযুদ্ধ মুছে যাবে, বঙ্গবন্ধু মুছে যাবে, আমাদের অস্তিত্ব মুছে যাবে। এটি একটি মানে পাকিস্তানের অঙ্গরাজ্যের মতো দেশ হয়ে যাবে। 2024 সালকে এরা স্বাধীনতা হিসেবে গ্রহণ করবে। তা এখন বাংলাদেশে দুটো শক্তি, স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি। এখন আর আমাদের অভিমান করে ঘরে বসে থাকার সময় নেই, এখন বলার সময় নেই যে ভোট হলে তোমরা কেউ ভোট দিতে যেও না। এখন প্রতিহত করার সময়, এখন প্রতিবাদের ডাক দেবার সময়। 96-তে আমরা যেভাবে প্রতিহত করেছিলাম 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এখন সেটা একই ধরনের অবস্থা করতে হবে, তা না হলে আমরা হেরে যাব। আমরা ভুলিনি 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, এমনকি গেরিলা যোদ্ধারাও যুদ্ধ করেছে। গেরিলা যোদ্ধারা ছিল পাকিস্তানিদের সবচাইতে আতঙ্কের বিষয়। এরা কখন আসে, কোত্থেকে আসে, কি ধরনের আক্রমণ করে, কি তাদের প্ল্যান, কি তাদের পলিসি, কোন পথ তারা ধরে, কোন রুটে তারা আসে, কিছুই কেউ জানতে পারত না। মুজিব সৈনিকরা কিন্তু প্রস্তুত, মাননীয় নেত্রী, আপনার ডাকে তারা জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ, একই রকম ডাক এখন আপনাকে দিতে হবে। আমাদের কোটি কোটি নেতা কর্মী আপনার ডাকের অপেক্ষায় আছে এবং আমাদের কোটি কোটি সমর্থক আপনার ডাকের অপেক্ষায় আছে। এখন আর অভিমান করে বললে হবে না যে ভোট হলে বা তোমরা ভোট দিতে যেও না। ওরা করে ফেলবে। জিয়া রহমান হ্যাঁ না ভোট করে ফেলেছিল। আমি নিজেও তখন কলেজে পড়তাম, আমি না ভোট দিছিলাম, সেই বাক্স খুঁজে পাওয়া যায়নি। এরা কিন্তু সেই ভোট করবে, ভুলে গেলে চলবে না। দেশ এখন দুই ভাগে বিভক্ত, রাজাকারের চিন্তার মানুষেরা আর মুক্তিযুদ্ধের চিন্তার মানুষেরা। আমাদেরকে কিন্তু এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি। আপনি প্রত্যেক গ্রুপে নেতাকর্মীদের সাথে কথা বলেন, এই জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি সবই জানেন কোন জেলায়, কোন গ্রামে, কোন কর্মীর উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে, আপনি সবই জানেন। আপনি সবই জানেন যারা পদ পদবি নিয়ে বিভিন্ন দায়িত্বে ছিল তারা সব পালিয়ে গেছে, তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে না। আমার তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে মরছে, তারা জীবন দিচ্ছে। একবেলা যদি কোন রকমে খায় তা 48 ঘন্টার ভিতরে আর খাবার পাবে কিনা তাও তারা জানে না। এমন একটা অবস্থার ভিতরে আমি প্রচুর নেতাকর্মীর সাথে কথা বলি। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি 1990 সাল থেকে এই নিউ ইয়র্কে আছি। আমি 35 বছর যাবত একজন প্রবাসী, গত 25 বছর যাবত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। আমার বাড়ি খুলনা ডুমুরিয়া শাহপুর। আমি খুলনা 5 আসন এলাকার একজন ভোটার। বাবু নারায়ণ চন্দ্র চন্দ আমার নেতা। তো আমি যতটুকু পারি আমার নেতা কর্মীদের জন্য আমি যতটুকু কথা বলে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, তাদের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু যারা বড় বড় পদে আছেন, বড় বড় পদে ছিলেন, বড় বড় দায়িত্বে ছিলেন, তারা কোথায়? হয় তাদেরকে দেশে পাঠান, নাহলে আপনি ঘোষণা করে দিন, অ্যাটলিস্ট 5টা জেলার নাম ঘোষণা করে দিন। 5 জেলার কমিটি বিলুপ্ত করা হলো এবং তোমাদের কাজ দেখে, তোমাদের আন্দোলন দেখে আমি দেশে ফেরার সাথে সাথে ওই 5 জেলায় নতুন কমিটি দেব। এরকম আপনি একটা পরীক্ষামূলক ঘোষণা করে দেখেন, দেখবেন কাজ যেভাবে হবে তাতে পরবর্তীতে সকল জেলায় একই রকম ঘোষণা আপনি দিতে পারবেন। আমাদেরকে এখন মাঠে নামতে হবে মাননীয় নেত্রী। দলের নেতা কর্মীরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কোন রকমে। যদি এই জামাত বিএনপি এরা যদি এই কোয়ালিশন সরকার বলুন আর এই পাতানো নির্বাচন বলুন, এরা যদি ক্ষমতা এসে যায় আমাদেরকে কিন্তু একদম শেষ করে দেবে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, আমরা মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আমরা কিন্তু আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ডাক তো কেউ না কাউকে দিতে হবে। সময়ের জন্য বঙ্গবন্ধু নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, ওই সময় অনেক বড় বড় নেতা ছিলেন, তারা সাহস করে ডাক দেননি। এখন কেউ না কেউ ডাক দিতে হবে। মাননীয় নেত্রী, হয় আপনি ডাক দেন, আপনি নির্দেশ দেন, না হয় আপনি কাউকে বলে দেন যে তুমি আমার পক্ষে বলো, বলে আপনি বলে দেন, সেই হিসেবে তিনি বলুক। বা আপনি যদি যুক্তরাষ্ট্র যদি মনে করেন প্রবাস থেকে আপনি বলাবেন, যদি মনে করেন লন্ডন থেকে বলাবেন বলান, যদি বলেন নিউ ইয়র্ক থেকে বলাবেন বলান। আমরা আপনার নির্দেশ মতো কাজ করার জন্য প্রস্তুত। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ডক্টর সিদ্দিকুর রহমান সামাদ আজাদ, তাদের সাথেই কাজ করি। ডক্টর সিদ্দিকুর রহমান আমার নেতা, তাদের সাথে কাজ করি। আমি খান শওকত, এই হলো আমার ফোন নাম্বার। যদি কোনো কারণে কোনোভাবে কোনো নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেন, বিশেষ করে মাননীয় নেত্রী, আপনার যদি কোনো নির্দেশ থাকে আপনি আমাকে নির্দেশ দিয়েন, আমরা সেই নির্দেশ মোতাবেক
কাজ করব। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার +1911783485666। মাননীয় নেত্রী, নেতারা পালিয়েছে, কিন্তু কর্মীরা তো মাঠে ঘরে আছে, তারা বনে জঙ্গলে থাকে, তারা যে কিভাবে জীবন কাটাচ্ছে, তাদের পরিবারের অবস্থা কি, তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, পরীক্ষা দিতে গেছে, তাদেরকে বের করে দিচ্ছে, পিটিএ মেরে ফেলছে, মেয়েদের উপরে কিভাবে নির্যাতন হচ্ছে তাদের, আপনারা সবই জানেন। মাননীয় নেত্রী, এখন আর বসে থাকার সময় নয়, এখন তৃণমূলের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে আর্থিক সাপোর্ট দিতে হবে, তারা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যদি সেভাবে গেরিলা পরিবেশ তৈরি হয়, তাদেরকে আবার নিরাপত্তা দেওয়ার জন্য সাপোর্টিং টিম তৈরি করতে হবে। মাননীয় নেত্রী, এখন অনেক কাজ, এই জন্যে আপনি সেইভাবে এখন নির্দেশ দিন এবং সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ শুরু করি। এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী, আর মাত্র 5 সপ্তাহ নেই নির্বাচন। হ্যাঁ, আমি বিশ্বাস করি হয়তো কোনো না কোনো কারণে নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু তারপরে তো এরা একটা কিছু করবে। এখনই এরা যে নির্বাচন শব্দটা উচ্চারণ করলো, এইটা নিয়েই এখন আমাদের কিছু করা উচিত। মুজিব সৈনিকরা কিন্তু প্রস্তুত, শুধু আপনার ডাকের অপেক্ষায়। মাননীয় নেত্রী, আপনি আমাকে চেনেন, আপনি যতবার নিউ ইয়র্কে আসছেন, আমার লেখা বই দিয়েছি, বঙ্গবন্ধু নাট্য সমগ্র 35টা নাটক নিয়ে লেখা আমার নাটকের বই আপনাকে উপহার দিয়েছিলাম। হ্যাঁ, আপনার কাছে পৌঁছানো খুবই কঠিন, কারণ পৌঁছানো যায় না, চারিদিকে গুতা খাইতে, কোনোর গুতা খাইতে খাইতে আমরা সামনে পর্যন্ত যেতে পারি না, আর খালি একজন আরেকজনের নামে ব্যাকবাইট করে, এটা ওটা মিথ্যা বলে বলে তাকে পিছিয়ে রাখে। এই জন্য আমি হয়তো সেই লেভেলে আপনার কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আমি কাজ করে যাচ্ছি। মাননীয় নেত্রী, আপনাকে দেয়া আমার লেখা বই উপহার দিয়েছিলাম, আমার নেতা, আমার বাড়ি টুঙ্গিপাড়া, এই নাটকের বই, এই বইতে 4টি নাটক আছে, এবং এখানে কলকাতায় আমি জ্ঞান মঞ্চে আমার লেখা নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য উৎসব করেছি। প্রতি বছর 2017 সাল থেকে বঙ্গবন্ধু নাট্য উৎসব সেখানে করাই, কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়, খুলনা সহ বিভিন্ন জেলায়। আপনাকে আমি বই দিয়েছিলাম, আমার লেখা নাটক 21টা নাটকের বই, হৃদয় বঙ্গবন্ধু। মাননীয় নেত্রী, আমি কাজ করে যাচ্ছি, আপনার নির্দেশ পালনের অপেক্ষায় আছি আমরা। আপনাকে আমি বই উপহার দিয়েছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক নাটক। এই নাটকটি বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে, ভারতে এবং নিউ ইয়র্কে এবং বাংলাদেশে। মাননীয় নেত্রী, এখন আপনার নেতৃত্বের অপেক্ষায় পুরা দেশ, পুরা জাতি, পুরা মুজিব সৈনিকরা। এখন কিভাবে আমরা অগ্রসর হব, কিভাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াবো, কিভাবে এই সাজানো নির্বাচন বন্ধ করা যায়, এবং কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা যায়, এবং কিভাবে আমাদের দাবি তুলে ধরা যায়, সেটির উপর আপনি সঠিকভাবে একটি বক্তব্য দিন, অথবা আপনি কোনো নেতা ঠিক করে দিন, তিনি ডাক দিক, তার ডাকে আমরা সাড়া দেই। আমাদের আর বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী। এই গত 48 ঘন্টায় আমার কাছে অন্তত 200 টেলিফোন এসছে বাংলাদেশ থেকে, যে শওকত ভাই, আপনি একটু নেত্রীকে বলেন। এই জন্য আমি আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম। আমি এতদিন আপনার উদ্দেশ্যে ভিডিও তৈরি করিনি, কোথাও বলিনি। এই মুহূর্তে খারাপ, এবং তা আরো খারাপের দিকে যাচ্ছে। তা যে কত খারাপ হতে পারে তা কোনো উদাহরণ দিয়ে প্রমাণ করার অবকাশ থাকে না। প্রতিদিন কোথাও না কোথাও দেশের ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ, গাজীপুর, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কোথাও না কোথাও দুর্ঘটনা না, ডেলিভারেড কিলিং হচ্ছে। ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটছে হিন্দুদের উপরে, আর হিন্দুদেরকে হত্যা করে করে জ্বালিয়ে দেওয়ার একটা প্রবণতা, আগুন লাগানোর, আগুন দিয়ে পুড়িয়ে মারার একটা প্রবণতা। আপনারা ইতিমধ্যে শুনেছেন কয়েকটি ঘটনা। গতকালকে স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, তাকে গুলি করে হত্যা করেছে জামাত শিবির। স্বেচ্ছাসেবক দলের, বিএনপির কর্মীরা মিডিয়ার সামনে এসে বলেছে ঘটনা কিভাবে হয়েছে, যে জামাত শিবিরের লোকজন ভোটারদের কাছ থেকে গিয়ে তাদের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যাচ্ছে। এটার জন্য এই মুসাব্বির তার কয়েকজন সাথী সহ বাধা দিয়েছিল তেস্তুরি বাজারে, ফার্ম গেটে।
তখন তাকে গুলি করে হত্যা করে। এবং ওই এলাকার জামাত শিবিররা প্রায় 300-400 জামাত শিবিরের, এগুলি তারা বলেছে, আমার কোনো কথা না, ঘেরাও করে এই ছেলেটাকে হত্যা করা হয়েছে। অবাক করা কাণ্ড। এর কোনো প্রতিক্রিয়া নাই, মানে বিক্ষোভ নাই। যে বিএনপি একটা দল, এত বড় দল, তাদের একজন উদীয়মান নেতাকে, তরুণ নেতাকে হত্যা করলো দিনে দুপুরে, এবং কারা হত্যা করলো তারা জানে, বিএনপি চুপ। সালাউদ্দিন আহমেদ, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, গতকাল বলেছে, আজকে বলেছে, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমি মিসারুল বলতাম, ফখরুল না বলে মিসারুল বলতাম, কারণ এত মিথ্যা কথা বলে এই লোকটা এই বয়সে এসে। সে বলে এটা আওয়ামী লীগের নাম তো এখন ফ্যাসিস্ট, এটা ফ্যাসিস্টরা এই কাণ্ড ঘটিয়েছে, আর সরকারকে দুর্বল করার জন্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটার বিচারও চায় নাই, এটার তদন্তও চায় নাই, এটার জন্য কোনো ক্ষোভ প্রতিবাদও করি নেই। তার যে বিবৃতি, সেই বিবৃতিতে একেবারে 5ই আগস্টের পর থেকে এই ডেভিল ইনুস ক্ষমতা দখল করার দিন থেকে এই তারেক জিয়া, এই ফখরুলরা, বিএনপির অন্যান্য নেতারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য, ইউনুসের এই ডেভিলের সরকারের জন্য, অবৈধ সরকারের যাই করবে তাই হালাল। বারবার তারা বলেছে অন্তর্বর্তী সরকার, ইউনুসের সরকার আমাদের সরকার, যে কোনো কিছুর বিনিময়ে ইউনুসের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, ইনুস না থাকলে তারা নাই, তারা না থাকলে ইনুস নাই, এটা তো আগে সবসময় আমি বলেছি। তো এটাও বলেছি, 5ই আগস্ট থেকে চলা সমস্ত হত্যাকাণ্ড, সমস্ত অপকর্ম, সমস্ত অন্যায়, অবিচার, সবকিছুর দায় তারেক জিয়াকে নিতে হবে, কারণ এটা তার সরকার, তাদের সরকার। এই সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী তারেক জিয়া এবং বিএনপি। জামাত তো আছেই, বাট তারেক জিয়া এবং বিএনপি, যেহেতু তারা বড় দল, যেহেতু তারা সংখ্যায় বেশি, যেহেতু তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, সো এই দায় তাকে নিতে হবে। এখন কথা হচ্ছে, একটা হত্যাকাণ্ড ঘটলেই এই অবৈধ সরকারের পক্ষ থেকে বলা হয় নির্বাচনকে বানচাল করার জন্য এটা করা হচ্ছে। সেই হাদি থেকে শুরু হয়েছে। হাদির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ দল হিসাবে, রাজনৈতিক বয়স হিসাবে, রাজনৈতিক পজিশন হিসাবে এই মুসাব্বির, ঢাকা উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, এটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, কারণ যত কিছুই হোক, তারেক জিয়া ছাড়া যারা আছে সব মরুক, তারপরে নির্বাচনটা হতে হবে। এই হচ্ছে এদের উদ্দেশ্য। সব ধ্বংস হয়ে যাক, সব কারা হত্যা করেছে মুহূর্তের মধ্যে তারা জেনে গেছে, কিন্তু তারা তাদের নাম বলবে না, তাদের সাথে কোনো বাজাবাজি করবে না। যেভাবেই হোক, ফুসলিয়ে ফাসলিয়ে, পিঠে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে, যেইভাবেই হোক, গলায় ধরে, যেইভাবেই হোক, কোনো টাচেলে যাবে না, কোনো সংঘর্ষে সংঘাতে যাবে না, কিন্তু নির্বাচনটা যেন 12 তারিখে হয়ে যায়। তারপরে তাদের মনেরটা তো তাদের মনে আছেই, তারা নির্বাচনের দিনই সেই প্রথম কাজটা করবে, না ভোট দিয়ে গণভোটে। যদি নির্বাচন হয়, সেটার পার্সেন্টেজ খুব কম। গতকালকে বলেছিলাম 50%, 50-50, আজকে সেটা কমে চলে আসছে 40-60। নির্বাচন হবে 40%, হবে না 60%। রেশিও দিনে দিনে কমবে।
এখন কথা হচ্ছে নতুন করে প্রশ্ন তুলছে জামাত, যারা নির্বাচনে না থাকলেই নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, এবং সেই প্রক্রিয়ায়ও যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত জামাতের সাথে এগ্রিমেন্ট না হবে, জামাতের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত জামাত যে কোনো সময় চাইলেই তারা নির্বাচন বন্ধ করে দিতে পারে। সেই ক্যাপাসিটি তাদের আছে, সেই ক্যাপাসিটি তাদের আছে, এটা তারাও স্বীকার করে। আমি একটা ইউটিউবে এই বিএনপির সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি, তার একটি সাক্ষাৎকার দেখতেছিলাম এক জায়গায়। সে একটা জায়গায় বলেছে, তার কথা, আমার না, সে বিভিন্ন জায়গার থেকে শুনতেছে, সে তো বিএনপির একজন মধ্যম সারির নেত্রী, সব জায়গায় যাওয়া আসা তার আছে, দলের মধ্যে কানাঘুষা কি হয়, কোথায় কি হচ্ছে, সবই মোটামুটি তার নলেজে আছে। তার ভাষা অন এয়ার সে বলতেছে, সে শুনেছে আগামী 48 থেকে 72 ঘন্টা, এটা আমার কথা না, তার কথা না, খুবই ক্রুশিয়াল। কি যে হচ্ছে এটা কেউ জানে না, বাট কিছু একটা হচ্ছে, তার কথা। দেখেন, এই অবৈধ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, অন্তত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। ডক্টর খলিলুর রহমান আরেক বাটপার, আমেরিকার নাগরিক, বাংলাদেশেরও নাগরিক জন্মসূত্রে। সো তাই সে শপথ নিয়েছে, শপথ নিতে হয় আমেরিকার নাগরিক বা এইসব দেশের নাগরিক হতে হলে, যে ওই দেশের স্বার্থ সে সবার আগে সংরক্ষণ করবে, ওই দেশের স্বার্থই তার স্বার্থ। তো এই রজার খলিল বলে, তার নাম রজার খলিল হিসাবে আমেরিকায় সে লিপিবদ্ধ করেছে, রেজিস্টার্ড করেছে, সিটিজেনশিপ নিয়েছে। বাট এক্স নাম হলো, পূর্ব নাম হলো খলিলুর রহমান। এক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করত। সে তাকে জরুরি তলব করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ মধ্য এশিয়ার ডেস্কের রাজনৈতিক কর্মকর্তারা। সে গতকাল চলে গেছে রাতে, হঠাৎ করে। আমেরিকার রাষ্ট্রদূত আসতেছে 12 তারিখে, তারপর থেকে সে রাজনৈতিক দল, সকল রাজনৈতিক ইনক্লুডিং আওয়ামী লীগ, সবার সাথে বসবে, কথা বলবে নির্বাচনের পরিবেশ নিয়ে, নির্বাচন নিয়ে। তারপরে উপর থেকে, ইউনূসের উপরে আমার বিশ্বাস আসমানি বালা নাজেল হবে। তার পূর্বে দেশে যা ঘটবে সেটাই তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেখেন, পরশুদিন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত বাংলাদেশের, সে গেছে বিএনপির গুলশান অফিসে তারেক জিয়ার সাথে দেখা করে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা, এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। আগেরটা আমি বলেছি যে তারেক জিয়া তার কাছে যাতে নির্বাচন হয়, ইউরোপীয় ইউনিয়ন যেন সেটা শক্তভাবে সমর্থন করে এবং কাজ করে, সেটা বলেছে। আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে তারা বলেছে আওয়ামী লীগকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন না হলে এই নির্বাচন করাটা কতটা সম্ভব, এবং একটি একতরফা নির্বাচন হলে পরবর্তীতে বাংলাদেশের স্থিতিশীলতা আরো কঠিন হতে পারে, আরো জটিল হতে পারে। এরকম একটি উদ্বেগের উত্তরে তারেক জিয়া বলেছে, আমরা কাউকে নির্বাচনে আসার জন্য বিরোধিতা করি না, এটা আমাদের উদ্দেশ্য না, নীতি না, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা এবং তারা সেটা করেছে, আমরা এর মধ্যে নাই। অথচ তার 2 দিন আগে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যখন তারেক জিয়া এই কথা বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়ার পাশে বসা ছিল। এই ফখরুল ইসলাম আলমগীর এই নতুন করে ওই কিছু ইউটিউবার, কিছু মিডিয়া কেনা হয়েছে না, আপনারা বলেছি, আপনারাও দেখতে পারতেছেন।
যে বিএনপি নতুন একটা প্রকল্প চালু করেছে। সেই প্রকল্প হলো ইউটিউবে কারা একটু জনপ্রিয়, কাদের ভিউ বেশি, এবং কোন কোন মিডিয়া মোটামুটি আওয়ামী লীগের পক্ষে, নির্বাচনের বিরুদ্ধে, বিএনপির পক্ষে যাতে বলে, এইভাবে তাদেরকে কেনা হয়েছে, লেনদেন হয়েছে। যাকে যা দিয়ে পারছে, যে যা চাইছে তার চেয়ে অনেক বেশি দিয়েছে। তো প্রথমে সবার আগে কিনেছে নবনীতা চৌধুরীকে লন্ডনে। নবনীতা চৌধুরী দালালি করেছে দি ওয়ালের সাথে এই অমল সরকারের। সেই অমল সরকার, তারপরে আরো আছে, এই যে কি সাজ্জাদ কাদির নাকি এই ধরনের আরো কয়েকটা আছে। অথচ যারা এতদিন বিএনপির পক্ষে যে সমস্ত ইউটিউবার, তারা এখন সোচ্চার নির্বাচন না হওয়ার দিকে, এবং তারা এখন উদ্বেগ, তাদের এখন সন্দেহ দিনে দিনে মুহূর্তে মুহূর্তে বাড়তেছে যে নির্বাচন বোধহয় হচ্ছে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। তারা এখনো জরিপ করে, সেই জরিপের মধ্যে সবকিছুর মধ্যে আওয়ামী লীগ 60%-এর উপরে, 70% এখনো আওয়ামী লীগের ভোট, এখনো তো ভোট সেন্টারে যাবে না এই রেশিওতে। তো যারা এতদিন একদিকে ছিল, তারা এখন দেখতেছে যে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, তারা গেছে উল্টে। আর যারা আওয়ামী লীগের পক্ষে, বিএনপির বিপক্ষে, সব মিলে তারা কেনাকাটার মধ্যে চলে গেছে, তারা বিক্রয় হয়ে গেছে। তাদেরই একটা হলো দি ওয়াল, অমল সরকার। আজ পর্যন্ত আপনারা কেউ শুনেছেন বাংলাদেশের কোনো মিডিয়া আজ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের আগে মুক্তিযোদ্ধা লিখেছে? অন্তত আমি যতটুকু খেয়াল করি বা আমি যতটুকু পর্যবেক্ষণ করি, দেখি, আমার স্মরণে নাই কোনো পত্রিকা। অনেক কিছু, অনেক কি বলে উপাধি বা অনেক অভিধায় অভিহিত করেছে ইয়াকে, ফখরুল সাহেবকে, কিন্তু কোনোদিন কোনো পত্রিকা, কোনো মিডিয়া মির্জা ফখরুলের নামের আগে মুক্তিযোদ্ধা লেখেনি। অথচ এই অমল সরকার এমন খাওয়া খেয়েছে, এটাকে কিভাবে হালাল করে। ওই যখন দেখলাম যে সাক্ষাৎকার, তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা। তো তারা, তাদের সাথে একটা সাক্ষাৎকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছিল 3-4 দিন আগে দিওয়ালের সাথে, অমল সরকারের সাথে। সেখানে ক্যাটাগরিক্যালি মির্জা ফখরুল বলেছে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। তারা যা করেছে, তাদেরকে এই দেশের কোনো মানুষ চায় না তারা আওয়ামী লীগ নির্বাচন করুক। কেউ এই দেশের মানুষ চায় না শেখ হাসিনা আসুক, শেখ হাসিনা নির্বাচন করুক। এদেশের মানুষ তাদেরকে নির্বাচন করতে দিবে না। এটা হলো ফখরুল ইসলাম আলমগীরের কথা। আর এর আগে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার ব্যাখ্যা তো আপনাদেরকে দিয়েছি। ব্যাখ্যা মানে কি তা বলেছি। ফখরুল সাহেব পোলো গ্রাউন্ডে চিটাগাংয়ের 11ই মে 25-এর 11ই মে পোলো গ্রাউন্ডে কি বলেছে? বলেছে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না। ওই দিন রাত 11টার সময় এই ডেভিল ইনুস সেন্টার থেকে, যমুনা থেকে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। তারপর দিন প্রজ্ঞাপন, 12 তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের অফিস থেকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে সরকারের এই সিদ্ধান্তে আমরা আনন্দিত। এই যে কথাগুলি ফখরুল সাহেব বলেছে, এগুলি তার কথা না। বিএনপির কারো ঘাড়ে 2টা মাথা নাই এরকম ডিসাইসিভ কথা কেউ বলে। তারেক জিয়ার অনুমোদন ছাড়া, তারেক জিয়ার কথা ছাড়া, তারেক জিয়া শিখিয়ে দিয়েছে তাই বলেছে। সেই তারেক জিয়া আজকে ইউরোপীয় ইউনিয়নকে বলে যে আমরা চাই না কোনো দল নিষিদ্ধ থাকুক, কোনো দল নির্বাচন থেকে বাইরে থাকুক। কিন্তু যাদেরকে বলে তারা তো জানে, তারা তো দেখছে যে কে কখন কি বলতেছে, তাদের সব মিনিট বাই মিনিট তারা নোট ডাউন করতেছে। কতক্ষণ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, 5ই আগস্টের ষড়যন্ত্রের পিছনে তারাও ছিল, কিন্তু সবকিছুরই একটা লিমিট আছে, সীমা পরিসীমা আছে। সেগুলি পার হয়ে গেছে আরো আগে। কত সহ্য করবে এরা, কতটা লোড নিবে, কতটা হজম করবে, এখন আর পারতেছে না। এখন তারা কথা বলা শুরু করেছে। সো পরিস্থিতি দেখতে থাকেন, আমিও বলতে থাকবো। 12 তারিখের নির্বাচন আরো কঠিন হয়ে গেল, এত সহজতা। আমি বলেছি আরো কঠিন কঠিন কথা আছে, যেমন আগামীকালকের কথা আমি আজকে বলবো না। আজকে যেটা বলা দরকার সেটা আমি আগামীকালকের জন্য অপেক্ষা করব না। আমি আপনাদের সামনে আসার 1 মিনিট আগেও আমি দেখি সর্বশেষ কি হয়েছে। আমি নির্ধারণ করে রাখি না আজকে এই বিষয়ে কথা বলবো।
ঠিক 2-4-5 মিনিট আগে আমি মাইন্ড সেট করি যে আজকে এই বিষয়ে কথা বলবো, এইটাই আজকের জন্য প্রযোজ্য। So, যখন যেটা বলার দরকার, অনেক কিছু বলেছি আগে, অনেক কিছু বলার আছে, সময়ের কথা অসময়ে বলার কোনো প্রয়োজন নেই, অসময়ের কথা সময়ে বলতে হয় না, সময়ের কথা সময়ে বলতে হয়, যখন যেটা প্রযোজ্য। আমি চেষ্টা করব সেভাবেই আমি কথা বলার জন্য। ভালো থাকবেন।